বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের বিভিন্ন অংশ নিয়ে কাজ করেছিলাম, তাদের ব্যবহার শিখেছিলাম। আজকে ইনসার্ট অপশন নিয়ে আমরা কাজ করব এবং তার কিছু ব্যবহার শিখব। ইনসার্ট অপশনে গেলে আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যেখানে প্রথম ঘরে রয়েছে টেবিল, অর্থাৎ আমরা যদি এই অপশনে যাই, আমরা এখানে কিছু ঘর আগে থেকে রেডি দেখতে পারবো, যেগুলোতে টাচ করলে আমাদের টেবিল হয়ে আসবে। অথবা আমরা ইনসার্ট টেবিল দিয়ে গিয়ে এইখানে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো দিতে পারবো এবং সেই নাম্বারগুলো কতটুকু হবে, তাদের প্রস্থ দৈর্ঘ্য কত হবে, সেগুলো এখানে দেওয়া যাবে। ড্র টেবিল, এটা একটু পরে আমি দেখাচ্ছি। এক্সেল স্প্রেডশিট, এটা এক্সেলের কাজ। এই জিনিসগুলো আমরা এক্সেলে গিয়ে শিখবো, যখন এক্সেলের ভিডিও দেখবো তখন এই কাজগুলো করা যাবে। আমরা নর্মাল একটা টেবিল নেই, মনে করেন এই এতটুকু টেবিল নিলাম। এখন এই টেবিলে নেওয়ার সাথে সাথে দুটা আরো ট্যাব দেখা যাচ্ছে, একটা ডিজাইন, একটা লেআউট। এবং মাইক্রোসফট ওয়ার্ডে যখনই কোনো কিছু অ্যাড করা হয়, সেটা ছবি হোক, টেবিল হোক বা কোনো কন্টেন্ট হোক, সাথে সাথে এক্সট্রা কিছু ঘর বা এক্সট্রা কিছু ট্যাব সৃষ্টি হয়, যা ওই কন্টেন্টটাকে আরো সুন্দরভাবে সাজাতে সাহায্য করে। যেমন এখানে যখন আমরা ডিজাইনে যাব, তার আগে আমরা টেবিলের কাজটা সম্পূর্ণ করি। যেমন এখানে একটা বলছিলাম ড্র টেবিল। এই ড্র টেবিলে গিয়ে আমরা নতুনভাবে টেবিল যোগ করতে পারি যে কোনো জায়গায়। এটা মূলত ড্র টেবিলের কাজ। যে কোনো জায়গায় একটা ঘর হোক, দুইটা ঘর হোক, আমরা নতুনভাবে তৈরি করতে পারি। পরে ডবল ক্লিক করলেই সেটা চলে যাবে। আচ্ছা, এবার আমরা আসি হলো ডিজাইন এবং লেআউটে। টেবিলের ডিজাইন, ডিজাইনে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন এখানে দেয়া থাকে। এখানে রো কয়টা হবে, কলাম কয়টা হবে, টেবিলের স্টাইল কিরকম হবে এবং তাদের রং কিরকম। মনে করেন আমি এটা যদি সিলেক্ট করি, এই অটোমেটিক করা কাস্টমাইজ কিছু অপশন এখানে দেয়া থাকে আগে থেকে। এই যে, ঠিক আছে, অটোমেটিক কিছু এটাকে আরো স্টাইল করা যায়। দেখতে যাচ্ছি আমরা টেবিলকে সুন্দর করার জন্য এই অপশনগুলো কাজে আসে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, হোম ট্যাবে গিয়ে এইখান থেকে আমরা এই টেবিলের দাগগুলোকেও ডিফাইন করতে পারি। অর্থাৎ মনে করেন শুধু নিচের দাগটা লাগবে, অথবা শুধু উপরের দাগটা লাগবে, অথবা সবগুলো দাগ লাগবে, কোনো দাগ লাগবে না। এইভাবে আমরা এই ডিজাইনগুলোকে মেনটেন করতে পারি। এরপর আছে শেডিং। শেডিং অর্থ রং দেওয়ার জন্য একটা নির্দিষ্ট কলাম বা নির্দিষ্ট সারণী। মনে করেন এই পুরো সারণীটা, এখানে আমরা এটাকে বিভিন্ন রং দিতে পারবো। অথবা মনে করেন এই সারণীটা, অথবা শুধু একটা ঘর, সেই ঘরটাকে আমরা মনে করেন শুধু এই ঘরটা, আমরা বিভিন্ন কালার এই ঘরে অ্যাড করতে পারবো শেডিং এর মাধ্যমে। এবার বর্ডার স্টাইল, নাম শুনে বুঝতে পারতেছেন বর্ডারের লেন্থ এর মাধ্যমে
দেখানো হয়। আমরা প্রথমে টেবিলটাকে সিলেক্ট করি, বর্ডার স্টাইলে গেলাম, আমরা যেখানে বর্ডারটা দরকার সেখানে দিলে চলে আসবে। মনে করেন ডবল দরকার কিছু জায়গায়, এই যে খুব ইজিলি এটা দ্বারা বর্ডার স্টাইল করা যায়। এবং সেই স্টাইলকে যদি আরো বড় মোটা করতে হয় সেটাও করতে পারবেন। এই যে অনেক সময় টেবিল করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে কিছু জিনিসকে মার্কিং করার, কিছু জিনিসকে স্পষ্টভাবে দেখানো, তখন আমরা এই বর্ডার স্টাইল বা শেডিং অথবা এদের কালার এর মাধ্যমে এটাকে চেঞ্জ করতে পারি। আপনারা হয়তো এক্সাম্পল দেখে বুঝতে পারছেন। বর্ডারের জন্য পেন কালার কত পয়েন্টে হবে, আরো মোটা করতে পারবেন। আচ্ছা, এইখানে সেই জিনিসটাই আছে যেটা আমি হোমের এই ট্যাব থেকে দেখাইছিলাম, এই অপশন থেকে বর্ডার্স, এখানেও সেটা আছে, এই যে বর্ডার্স। তবে আগে সিলেক্ট করে ফেলতে হবে, তারপর এটার মাধ্যমে আপনি বর্ডার দেয়া না দেয়া যে কোনো কাজ করতে পারবেন যেভাবে দরকার। বর্ডার পেনটাও সেম, একটু আগে আমরা পেন্ট করলাম যেগুলো সেগুলোই। এইভাবে আমরা টেবিলের বিভিন্ন অংশ নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আরেকটা অপশন, টেবিল অপশনে যাওয়ার পরে আমরা যখন বাইরে কোথাও ট্যাপ করব তখন কিন্তু আর ওই দুটো অপশন থাকবে না, কারণ ওই অপশনটা আসছে শুধুমাত্র ইনসার্ট থেকে টেবিল নেওয়ার পরে টেবিলকে কাস্টমাইজ করার জন্য। একটা ডিজাইন, একটা লেআউট। লেআউটে টেবিলের টেক্সট বা টেবিলের হাইট, ব্রেথ এগুলো নিয়ে আলোচনা করা হয়। যেমন ভিউ গ্রিড লাইন্স। ভিউ গ্রিড লাইন্স হলো আপনাকে এই দাগগুলো দেখাবে অথবা দেখাবে না। দেখতে পাচ্ছেন? আমি সিলেক্ট করলাম, যে দাগগুলোকে স্পষ্ট করা হয়নি সে দাগগুলো সরে যাচ্ছে, আবার চলে আসছে। প্রপার্টিস, টেবিলের বিভিন্ন অংশ নিয়ে এখানে আলোচনা করা হবে। টেবিলের রো কয়টা হবে, কলাম কয়টা হবে, তাদের হাইট কত হবে, এই এখানে ইনডেন্ট, তাদের মধ্যখানে ফাঁকা কত হবে, এগুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। ড্র টেবিল, টেবিলের অপশনেই ছিল ইরেজার। ইরেজারের মাধ্যমে আমরা কোনো একটা ঘর মুছে ফেলতে পারি। মনে করেন এই যে মোটা করে দেখাচ্ছি, এটা সরাই ফেলবো। ইরেজার, দেখতে পাচ্ছেন? যে কোনো ঘর সরাই ফেলতে হলে আমরা ইরেজারের মাধ্যমে সরাই ফেলতে পারবো। আচ্ছা, এরপর আসছে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। আমি আরেকটা টেবিল দিলে বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। মনে করেন আমি আরেকটা টেবিল নেই, এতটুকু নিলাম, ওকে। প্রত্যেকটাতে কিছু 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 লেখা আছে। আচ্ছা, এখন এখানে ইনসার্ট অ্যাবভ, মনে করো আমার উপরে আরেকটা ঘর দরকার, ইনসার্ট অ্যাবভ। অথবা আমার মনে করেন এদের মাঝখানে একটা ঘর দরকার, তাহলে এখান থেকে ইনসার্ট বিলো। অথবা মনে করেন আমার এর বাম পাশে আরেকটা ঘর দরকার, ইনসার্ট লেফট, বাম পাশে। অথবা আমার ডান পাশে একটা ঘর দরকার, ইনসার্ট রাইট। তবে এটা অনেক সংক্ষেপে, এইখানে একটা অপশন আছে, এর মাধ্যমে করা যায়। এখানে প্লাস দিলে ঘর আসবে, আবার সিলেক্ট করে ব্যাক স্পেস করলে, সেটা সরেও যাবে, প্লাস দিলে চলে আসবে নতুন ঘর।
মার্জ, মনে করেন এই দুইটা ঘরকে আমি একসাথে করব। মার্জ সেল, দুটো ঘর একসাথে হয়ে গেল। এই দুটো ঘর আমি একটা ঘরে পরিণত করব। মার্জ, দুটোর মধ্যে মার্জ করে ফেললাম। আবার এই দুটো ঘরকে আমি আলাদা করতে চাই, একসাথে করব না, এখানে আমি দুটো ঘর বানাতে চাই। তাহলে এই যে স্প্লিট সেল, কিভাবে স্প্লিট করব? যে আমি ওখানে রাখতে চাচ্ছি রো দুটো হবে, তবে কলাম একটা হবে। ওকে, হয়ে গেল। এই মনে করেন এই ঘরটা, এটাকে আমি আলাদা করতে চাই এইভাবে। ওকে, এই যে দুটো হয়ে গেছে। অর্থাৎ আমি পেন্সিলের মাধ্যমে ইনসার্ট থেকে টেবিলের ড্র টেবিলের মাধ্যমে অথবা লেআউটে গেলেও আমরা একটা ড্র টেবিল পাচ্ছি, এর মাধ্যমে যে কাজটা করছিলাম সেটা এখানে স্পেসের মাধ্যমে করা যায়। আবার অনেক সময় স্প্লিট টেবিল, দুইটা টেবিল আলাদা করব। এই যে দেখছেন, এই পুরো দুটো টেবিল আলাদা হয়ে গেল। মনে করেন আমি এইখান থেকে ওই টেবিল আলাদা করবো, এই টেবিল আলাদা করবো, স্প্লিট টেবিল, দুইটা টেবিল আলাদা হয়ে গেছে। ওকে, আবার আমরা টেবিলে যাই, আরো কিছু কাজ বাকি আছে এখানে টেবিলের। অটোফিট, অর্থাৎ লেখার সাথে বিষয়গুলো অটোফিট হয়ে যাবে। যেমন মনে করেন আমি যদি এখানে লিখতে থাকি, লেখাগুলো নিচে চলে গেছে। অটোফিট যখন দেব তখন সেটা অটোফিট কন্টেন্টে নিয়ে নেবে। মনে করেন টোটালটাই আমি আশা করি বুঝতে পারছি। সাথে যখন এটা আলোচনা করছি আরেকটা জিনিস এখানে আমি দেখা দিই। মনে করেন কোনো একটা লেখা লিখলাম, ঠিক আছে, লেখাটাকে সিলেক্ট করলাম, অটোফিট করলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছি। সাথে আমরা এর হাইট এবং লেন্থ এর মাধ্যমে, এই পাশে একটা অপশন আছে যেখানে লেখা আছে হাইট, এখান থেকে হাইটটা, আর একটা অপশন লেখা আছে ওয়াইড, সেখান থেকে আমরা ওয়াইডটাকেও ডিস্ট্রিবিউশন করতে পারবো যদি সবগুলো ওয়াইড সমান হয়। এখানে কিন্তু ওয়াইড এক একজনের এক এক রকম, তা করা যাচ্ছে না। তবে যে কোনো একটা সিলেক্ট করে যদি আমি করি তখন করতে পারবো। মনে করেন এই ছোট ঘরটা সিলেক্ট করলাম, এটাকে বাড়াতে পারবো। ডিস্ট্রিবিউশন রো, ডিস্ট্রিবিউশন কলাম, অর্থাৎ একই সাথে যদি করতে চাই তখন আমি একসাথে ডিস্ট্রিবিউশন রো এবং ডিস্ট্রিবিউশন কলামের মাধ্যমে সবগুলোকে সমান করে আনতে পারি। ঠিক আছে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন রো দিলে সেগুলো সারিবদ্ধভাবে সারি অকারে সমান সমানভাবে আলাদা হবে। আর ডিস্ট্রিবিউশন কলাম দিলে, যেমন এখানে দেখা যাচ্ছে সিলেক্ট করলাম, এই কলামটা এই কলাম থেকে বড়, আবার এটা তার থেকে বড়, এটা আরো বড়। আমি যদি ডিস্ট্রিবিউশন কলাম দিই সবগুলো এক সমান হয়ে যাবে। আবার মনে করেন এটা একটু বড় করলাম, এই দুটা রো দেখা যাচ্ছে, এই দুটা আলাদা আলাদা, ডিস্ট্রিবিউশন রো দেই, এখন দেখেন দুইটার মান সমান হয়ে গেছে। এখন এর ভিতরে লেখা, এই যে এর মাধ্যমে আমরা লেখাগুলোকে মাঝখানে, ডান কোনায়, বাম কোনায়, মাঝখানে, একদম টোটালি মাঝখানে 9 যে স্থান আছে, যে কোনো ঘরের 9টা স্থান, ওই 9টা স্থানে নিয়ে যেতে পারবো। যদি ঘরটাকে আরেকটু বড় করি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই লেখাটাকে আমরা এর 9টি ঘরে, অর্থাৎ উপরে বাম পাশে, উপরে মাঝখানে, উপরে ডান পাশে, নিচে বাম, মাঝখানের বাম পাশে, মাঝখানের মাঝখানে, মাঝখানের ডান পাশে, নিচে বাম পাশে, নিচে মাঝখানে, নিচে ডান পাশে নিয়ে যেতে পারবো। সাথে ওই লেখাটার ডাইরেকশনও আমরা সিলেক্ট করতে পারবো, এবং এটা কিন্তু প্রায় দেখা যায় প্রয়োজন পড়ে। একটা লেখাকে যে কোনো পাশ থেকে লেখা যায়। সেল মার্জিন, সেল কত, উপরে কতটুকু ফাঁকা হবে, নিচে কতটুকু ফাঁকা হবে, এই মার্জিনের বিষয়টা আমরা পেজ লেআউটে দেখছিলাম, ঠিক একই কাজ।
ওই সেলের মধ্যে কোন জায়গায় কতটুকুর মধ্যে লেখাটা থাকবে, কতটুকুর মধ্যে লেখা থাকবে না, লেখার মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে, এটা সেল মার্জিন দিয়ে করা হয়। আচ্ছা, এই এতটুকু কাজ আমাদের টেবিলে প্রয়োজন পড়ে, ইনসার্টেড টেবিল। তারপরে আমরা পরের বিষয়টাতে যাই, পিকচার। আমরা যে কোনো জায়গা থেকে পিকচার এনে মাইক্রোসফট ওয়ার্ডে অনেক সময় প্রয়োজন পড়ে বিভিন্ন ডকুমেন্টস প্রস্তুত করার জন্য, বিভিন্ন লেখালেখি করার জন্য আমাদের পিকচার প্রয়োজন পড়ে উপস্থাপন করার জন্য। তো সেই পিকচারে গিয়ে আমাদের যদি আমরা ওখানে যদি সিলেক্ট করি, এখানে দুটো জিনিস আছে, একটা অনলাইন পিকচার, একটা পিকচার ইন দ্য ডেস্কটপ। আপনার কম্পিউটারে যদি পিকচার থাকে সেটাও নিতে পারবেন, অথবা নেট থাকলে আপনি অনলাইন থেকেও পিকচার নিয়ে এখানে কাজ করতে পারবেন। অনলাইনে লোড নিতে একটু দেরি লাগতে পারে, তবে হবে। এই যে এখান থেকে বিং, যা একটা সার্চিং অ্যাকাউন্ট, এখান থেকে আপনি পিকচার নিতে পারবেন সেম নিয়মে। আমার কম্পিউটারে একটা পিকচার আছে, সেখানটা নিয়ে আমি কিছু কাজ করবো এখন। ইনসার্ট, এই পিকচারটা এখানে চলে আসছে। একটু ছোট করে আনি, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। আছেন আবার আগের মতোই, যখনই কোনো কন্টেন্ট আলাদাভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আনবেন, সেটার জন্য আলাদা একটা ঘর তৈরি হবে, আলাদা একটা ট্যাব তৈরি হবে, যেটা দিয়ে ওইটাকে কাস্টমাইজ করা যাবে। যেমন বাইরে কোথাও ক্লিক করলে এখানে কিন্তু কোনো ফরম্যাট ঘর নেই, কিন্তু যখনই আমি পিকচারের উপর ক্লিক করব, এইখানে একটা ফরম্যাট ঘর দেখা যাবে। এই ফরম্যাটের মাধ্যমে আমরা এই ছবিকে কাস্টমাইজ করতে পারবো, বিভিন্ন কাজ করতে পারবো। যেমন খুব ইজিলি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড করা যায়, অর্থাৎ যদি ওই ছবির ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয় বা সরাতে চাই, তাহলে এর মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এখানে মার্ক এরিয়া টু কিপ, অর্থাৎ যে এরিয়াটা রাখতে চাই সেটাকে সিলেক্ট করতে বলছে। মার্ক এরিয়া টু রিমুভ, কোনটাকে সরাতে চাই সেটা সিলেক্ট করতে বলছে। তারপরে ডিলিট মার্ক, মার্কগুলোকে সরাই দিতে বলছে। ডিসকার্ড অল, আগের মতো কিপ চেঞ্জেস আছে। তো আমি ডিলিট মার্ক আপাতত করলাম, অর্থাৎ কোনো মার্কই রাখলাম না। এবার কোন অংশটা আমি রাখতে চাই সেটা সিলেক্ট করতেছি, আমি এই অংশটা রাখতে চাই। তো আমি এই অংশটাকে সিলেক্ট করি। মার্কস এরিয়া টু রিমুভ, এখানে একটা সিলেক্ট করলে সে নিজে এরিয়াটা সিলেক্ট করে রিমুভ করে দেবে। মার্ক এরিয়া টু কিপ, এখানে দেখা যাচ্ছে কিছু নীল রং পড়ে গেছে, যা আসলে নীল ছিল না। ফলে এই জায়গাটা আমি আবার ক্লিক করলাম, যেন কম্পিউটার বুঝতে পারে ওই জায়গাটা আমি রাখতে চাচ্ছি। এই এখন দেখা যাচ্ছে মোটামুটি বাকি বাদ দিয়ে বাকি বাকি সব অংশই নীল হয়ে আছে, অর্থাৎ সেগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমি ডিলিট মার্ক করলে আমরা দেখতে পারবো যে বাকি বাদ দিয়ে বাকি অংশটা চলে গেছে। খুব ইজি মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই বলতে খুবই ইজি। আচ্ছা, আমি আগের অবস্থায় চলে আসি। কন্ট্রোল জেড দিলে বা আনডু করলে আগের অবস্থায় চলে আসবে।
বেশি আগে চলে গেছে। এই তো। তাহলে প্রথম বিষয়টা আমরা বুঝতে পারলাম, একটা ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে রিমুভ করা যায়। এই ছবিতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ফরম্যাট অপশন আসবে, সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এরপরে এই ছবিকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো, যেমন কারেকশনে লাইটিং এর অপশন দেওয়া আছে। যেমন মনে করেন আমি একটু উজ্জ্বল চাচ্ছি অথবা আরেকটু অন্ধকার চাচ্ছি ছবিটাকে, পরিবর্তনটা দেখতে পাচ্ছেন? অর্থাৎ কন্ট্রাস্ট বা ব্রাইটনেস কম বেশি করা যায় এই জায়গার মাধ্যমে। কালার, বিভিন্ন ধরনের ভিউ বা বিভিন্ন ধরনের কালার টোন এর মাধ্যমে দেয়া যায়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করে ফেলা যাবে ছবিটাকে, অথবা একটু কালার হোয়াইট উজ্জ্বল কালারে নিয়ে আসা যাবে। অনেকগুলো কাজ এই অপশনের মাধ্যমে করা যায়। আর্টিস্টিক ইফেক্ট, এর মাধ্যমে বিভিন্ন আর্টিস্টিক ইফেক্ট এই ছবিতে আপনারা দিতে পারবেন। আপনারা পরিবর্তনগুলো আশা করি বুঝতে পারতেছেন। বিভিন্ন আর্টিস্টিক ইফেক্ট এই মাধ্যমে কমপ্লেক্স পিকচার, অর্থাৎ যদি ছবি অনেক বড় সাইজের হয় সেটাকে ছোট করার জন্য, কারণ ছবি বড় সাইজের হলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটাও সাইজ বড় হয়ে যাবে, তো সেটাকে ছোট করার জন্য কমপ্রেস পিকচার ব্যবহার করা যায়। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে যে ইমেলের জন্য নাকি স্ক্রিনের জন্য, প্রিন্টের জন্য, কিভাবে আপনি সিলেক্ট করে ওকে করলেই সেটা কমপ্রেস হয়ে যাবে। চেঞ্জ পিকচার মানে এই জায়গায় অন্য পিকচার আনা, রিসেট পিকচার অর্থাৎ পিকচারের সাইজ ঠিক করা, ছোট বড় করা আর কি। তো সেটা তো আমরা এটার মাধ্যমেই করে ফেলতে পারবো। তবে কোনো পিকচার বা যে কোনো কন্টেন্ট যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আনি, প্রথম একটা কাজ আমরা করে ফেলবো, সেটা হলো র্যাপ টেক্সট। এটা করার মাধ্যমে ওই টেক্সটটাকে খুব ইজিলি মুভ করা যায়। যেটাতেই দেন ইনলাইন টেক্সটটা দিতে পারা যায়, টাইট, থ্রো, টপ, বটম, বিহাইন্ড টেক্সট যে কোনো কিছু করলে তখন এটাকে মুভ করা খুব ইজি হয়ে যায়। আবার পিকচার স্টাইলের জন্য এখানে অনেকগুলো অপশন আছে, যেমন অনেকগুলো প্রি ডিফাইন্ড অপশন আছে, যেটাতে ক্লিক করবেন পিকচারটা ঠিক সেই রকম ইফেক্ট নিয়ে ফেলবে। অনেক ধরনের আছে। সাথে পিকচারের বর্ডার, যদি বর্ডার দেন, যেমন আমি মনে করেন এইটা দিলাম, ওকে, এখন পিকচারের এই বর্ডারটাকে আমি বিভিন্ন কালার দিতে পারবো অথবা ওয়েট দিতে পারবো। আপনার পরিবর্তনটা লক্ষ্য করতে পারছেন? আশা করি করতে পারছেন। পিকচারের ইফেক্ট, অর্থাৎ এই পিকচারটা কিরকম হবে, যেমন মনে করেন 3D দেখা যাচ্ছে, অর্থাৎ মনে করেন এরকম, অথবা পিকচার একটা শ্যাডো থাকবে, অথবা এজ গুলো আস্তে আস্তে ধূসর হয়ে যাবে। প্রথমে আমি এটাকে সোজা করে ফেলি, সফট এজেস, ঠিক আছে, অর্থাৎ কোনাগুলো আস্তে আস্তে ধুলে। এই যেমন অনেক অনেক অপশন এখানে দেওয়া আছে, যার মাধ্যমে আপনি আপনার ছবিকে মনের মতো করে সাজায় নিতে পারবেন। পিকচার লেআউট, অর্থাৎ এটা বিভিন্ন গ্রাফ করার ক্ষেত্রে বা কন্টেন্ট লেভেলের ক্ষেত্রে, যেমন মনে করেন এই পিকচার সম্পর্কে আমি কিছু লিখতে চাই, সেটা কিভাবে লিখবো, আমি এখান থেকে অনেকগুলো অপশন দেওয়া আছে, মনে করেন এটা সিলেক্ট করলাম, ওকে, এখন এই পিকচারের পাশে কিছু লিখতে পারবো। এটা করার জন্য দেখেন আরো অনেকগুলো অপশন এখানে সৃষ্টি হয়েছে। এখানে লেখার জন্য, লেখাটাকে বাঁকা তেরা করার জন্য, বা লেখার অপশন বিভিন্নভাবে প্রকাশ করার জন্য,
যেভাবে চান, এবং এটার কালার পরিবর্তন করার জন্য বিভিন্ন কালার দেওয়া যাবে সেটাতে। রাইট টু লেফট আছে, একটু লাইট করতে পারবেন, শেপ অ্যাড করতে পারবেন, এরকম বিভিন্ন ধরনের। সাথে ফরম্যাটও আছে, কি কালার দেবেন, লেখা কি কালার হবে, সবকিছু ঠিক আগের মতোই আমরা প্রথমে যেটা দেখছিলাম সেটাই। আচ্ছা, আমরা আগের শুনে নিয়ে যাই। কন্ট্রোল জেড এর মাধ্যমে আমরা আগের মতো আবার নিয়ে আসলাম ফরম্যাটে। পজিশন, এটার মাধ্যমে আপনি নড়াচড়া না করেই শুধুমাত্র অপশন দিয়ে সেটা একটা পেজের কোন জায়গায় থাকবে সেটা ঠিক করতে পারবেন। সেই ছবিটা একটা পেজের কোন জায়গায় আপনি রাখতে চান। আমরা জানি আবারও যে কোনো চতুর্ভুজ জিনিসের 9টা জায়গা থাকে। এর আগে আমরা দেখছিলাম একটা ঘরের মধ্যে সেই 9টা স্থানের আলাদা আলাদা অপশন এখানে দেওয়া আছে, আপনি যেখানে সেটাকে রাখতে চান। এখন যদি একই সাথে দুইটা ছবি থাকে, তখন মনে করেন এর সাথে আমি আরেকটা ছবি অ্যাড করলাম, এটার ডিজাইনটা একটু চেঞ্জ করে দেয় যেন বুঝতে সুবিধা হয়। আমি এটাকে নিয়ে কপি করে পেস্ট করলাম, ঠিক আছে। এখন এই দুটা ছবি মধ্যে আমি চাচ্ছি একটা উপরে থাকবে, এটা উপরে আছে। আচ্ছা, একটু ডিজাইন চেঞ্জ করলে আমার বুঝতে সুবিধা হবে। দেখা যাচ্ছে এখানে এটা উপরে আছে, এটা নিচে আছে, আমি চাচ্ছি এটাকে উপরে আনতে, তো বিং ফরওয়ার্ড, বা আমি চাচ্ছি এটাকে পিছনে নিয়ে যেতে, সেন্ড ব্যাকওয়ার্ড। সিলেক্ট পেনের মাধ্যমে আমরা আলাদা আলাদা ভাবে দুইটা নিয়ে কাজ করার জন্য সিলেক্ট পেন করা হয়। আচ্ছা, অথবা আমি চাচ্ছি এই ছবিটাকে ঘুরাতে, এই যে রোটেট, মিরর অপশনও দেবে, রোটেট অপশনও পাবেন এখানে, এই ডান পাশ থেকে বাম পাশ যে কোনো কিছু করা যায়। আবার এই দুইটার মধ্যে আমি অ্যালাইন করবো, অর্থাৎ এই দুটাকে সিলেক্ট করে এটাকে এক, অর্থাৎ মনে করেন এই যে এই দুইজন কিন্তু একটু, একটা বাম পাশে একটু বেশি আছে, একটা ডান পাশে, আমি চাচ্ছি এই দুটা অ্যালাইন হোক একসাথে। তো এখানে আমার দেখতে হবে কোনটা দিয়ে অ্যালাইন করা যায়। মনে করেন এটা এইখানে আছে, আমি চাচ্ছি এটা দুটো এক লাইনে হোক। তো আগে প্রথমে দুটো সিলেক্ট করবো, যে কোনো কাজ করার আগে সিলেক্ট করে নেব, এরপর অ্যালাইন, অ্যালাইন মিডল। আবার আমি চাচ্ছি যে কোনো একটা, এই যে, কিন্তু আমি চাচ্ছি এই দুটা যেন একসাথেই নড়ানড়ি করে সবসময়, অর্থাৎ দুটা যেন একসাথে গ্রুপ হয়ে যায়। তো আমি দুটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে গ্রুপ করে ফেলবো, এখন দুইটা একটা ছবির মতোই আচরণ করবে। আবার ঠিক ওই জায়গা থেকে আনগ্রুপও করা যাবে। যখন এটা সিলেক্ট করলাম, ঠিক এখান থেকে আমি এটাকে আনগ্রুপও করতে পারবো, আলাদা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আরো একটা অপশন দেখতে পাচ্ছি এখানে, ক্রপ। এই ক্রপের মাধ্যমে যে কোনো ছবিকে কেটে ফেলা যায়। যেমন ক্রপ করলাম, এই যে আমি এই ছবিটার এতটুকু অংশই রাখতে চাচ্ছি, ইন্টার দিব, কেটে যাবে। প্রায় এতটুকুই ছিল। একটা পিকচারকে কিভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন ইনসার্টের পিকচার অপশনে, বা অনলাইন পিকচার যে কোনো জায়গা থেকে নিলে এই কাজগুলো আমরা করতে পারবো। আমাদের ইনসার্টে আরো অনেকগুলো অপশন আছে, যে সম্পর্কে আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।